রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। মুরগি পালনের পাশাপাশি কোয়েল বা টার্কি পালনও বেশ জনপ্রিয়তা লাভ করছে। কোয়েল একটি ছোট পাখি, খুব কম জায়গায় এমনকি ছোট ছোট খাঁচা তৈরি করেও কোয়েল পালন করা যায়। মাংস কম কোলেস্ট্রল থাকে যেহেতু, তার ফলে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে কোয়েল বেশি জনপ্রিয়তা লাভ করেছে। কোয়েল খামারে সুসংহত পরিচর্যা করার জন্য বিজ্ঞানসম্মতি প্রযুক্তি অবলম্বন করা প্রয়োজন। কোয়েল খামারের জৈব সুরক্ষা নিয়ে জানালেন মুর্শিদাবাদ জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর অমিতাভ রায়। পরিচর্যার ক্ষেত্রে আমরা প্রথমেই বললাম যে আমার ফার্মটাই কিন্তু ডিসইনফেক্টেন্ট করতে হবে, মানে জীবাণুনাশক হিসাবে করতে হবে। যারা ফার্মের কথা ভাবেন ছোটো করে ধরুন 50টা 100টা কোয়েল নিয়ে, তারা কিন্তু ওই যথেচ্ছ ব্যবহার কোয়েলের ফার্মের মধ্যে এটা কিন্তু করা যাবে না। যে আমার আত্মীয় এলো, বন্ধুবান্ধব এলো, কোয়েলের ফার্মে ঢুকতে হবে, এটা কিন্তু কখনোই করা যাবে না। যে কোনো সময় কিন্তু ইনফেকশন বা জীবাণু কিন্তু আমাদের মধ্য থেকেই ফার্মের মধ্যে ঢুকতে পারে, যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বায়োসিকিউরিটি ব্যাপারটা বলি। সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেটা কীভাবে করব? সাধারণত আমরা গ্রামে ঘরে যেটা করি, ছোটো করে যদি আমি কোয়েল ফার্ম করি, আমরা ফার্মে ঢোকার আগে এটা চটের বস্তার মধ্যে অল্প জল ভিজিয়ে তাতে আমরা চুন দিয়ে কিন্তু ফুটপ্রিন্ট দিয়ে যেতে হয়। মানে কোয়েল ফার্মে ঢুকলে কিন্তু আমার তার উপরে জুতোটা রেখে ভালো করে জীবাণু নাশ করে যেতে হয়। একটু অর্গানাইজ ফার্মে দেখবেন আপনারা কোয়েল ফার্মে ঢোকার আগেই ডান দিকে অথবা বাম দিকে আপনাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট 4% সলিউশন করা থেকে সেটাতে হাত চুপিয়ে জীবাণু নাশ করে যেতে হয়। অনেক সময় চুনগলা জল থাকে যেটাতে আমরা জুতোটা ডুবিয়ে দিয়ে যাই। ইভেন বড় বড় অর্গানাইজ ফার্মে দেখবেন আমাদের ড্রেস পর্যন্ত চেঞ্জ করতে হয়, গামবুট পরতে হয়, অ্যাপ্রন পরতে হয়, ইত্যাদিভাবে আমাদের মধ্যে কিন্তু ঢুকতে হবে। 3 নম্বর যেটা খুবই দরকারি, যেটা আমরা ভেন্টিলেশন বলি। কোয়েলের যখন আমি খামার করব বা যে জায়গাতে আমি কোয়েল রাখবো, সেটা কিন্তু আমাদের হাওয়া বাতাস যদি চলাচল করার মতো উপযোগী জায়গা থাকে, সেটা আমাকে একটু দেখে নিতে হবে। আমার যদি জায়গা পারমিট করে, মানে আমার জায়গাটা যদি আমি সেরকমভাবেই থেকে থাকে, ফার্ম সাধারণত লম্বা হবে পূর্ব পশ্চিমে আর উত্তর দক্ষিণে চওড়া হবে। এই কারণেই আমাদের সূর্য যেহেতু পূর্ব পশ্চিমে ওঠে, তো পূর্ব দিকে ওঠে, তো ডাইরেক্ট সূর্যের আলোটা যেন আমাদের ঘরের মধ্যে না ঢোকে আর কি, না লাগে। আর 2 নম্বরে যদি উত্তর দক্ষিণে হাওয়া দেয় আমাদের, সে কারণেই যে নেটের ব্যবস্থাগুলো থাকবে বা দরজা জানলা থাকবে, সেগুলো হাওয়া যেন পরিশুদ্ধ অবস্থায় বেরোতে পারে। এই ভেন্টিলেশনের ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। শীতকালে একটা জিনিস যেটা করতে হবে কোয়েলের ফার্মে, তো সেটা হচ্ছে আমাদের পর্দার ব্যবস্থা করতে হবে, যাতে ঠান্ডা ওয়েদার বা ঠান্ডা হাওয়া যেন ফার্মের মধ্যে না প্রবেশ করতে পারে। সেই কারণে আমাদের বাড়িতে যেভাবে আমরা পর্দা টাঙাই উপর থেকে ঝুলিয়ে দিই, কিন্তু আমাদের ফার্মের যে পর্দাটা করতে হবে সেটা জাস্ট উল্টো। নিচের দিকটা আমাদের ফিক্সড করতে হবে আর উপরের দিকটা কিন্তু খোলা থাকবে। যখন ফেলবো আমরা উপর দিকটা দুটো দিক ক্লোজ করে দেবো, উপর নিচ। আর যখন আমরা ফার্মটাকে হাওয়া বাতাস চলাচলের জন্য উপযোগী করে দেবো, যখন আমরা সূর্য উঠে যাবে শীতকালে, তখন যখন আমি ফার্মের হাওয়া বাতাস চলাচলের উপযোগী করে দেবো, পর্দাটা কিন্তু উপর থেকে খুলে দিতে হবে, নিচটা কিন্তু বন্ধ থাকবে। আমাদের উল্টোভাবে ব্যবহার করতে হবে। লিটারের কথা আমরা বলতে চাই, রিপ লিটার ক্ষেত্রে যারা কোয়েল চাষ করবেন, তারা কিন্তু 2-3টে জিনিস নিয়ে আমরা খুব কম খরচে কোয়েল চাষ করতে পারি। সেটা হচ্ছে আমরা ধানের খোসা যেটাকে বলি, সেটা আমরা ব্যবহার করতে পারি লিটার হিসাবে। অনেক সময় কাঠের গুঁড়ো, শুকনো কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারি কোয়েলের বিছানা হিসাবে। শুধু একটু আমাদের খেয়াল করতে হবে সেই জিনিস, সেটা যেন আমাদের ভেজা বা স্যাঁতসে না থাকে। ভালোভাবে 2 থেকে 3 দিন আবার রোদ্রে ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপরে জীবাণুনাশক হিসেবে আমরা যদি অল্প চুনের ব্যবস্থা করতে পারি, আর কপার সালফেট যেটা আমরা তুঁতে বলি, সেটা যদি মিশিয়ে আমরা 2-3 দিনের রৌদ্র আমি পাইয়ে দিতে পারি লিটারের মধ্যে, তারপরে যদি আমি ফার্মে সেটা ব্যবহার করি, সেটা খুবই খুবই উপকারী হয়। আর পর্যাপ্ত পরিমাণে খাবার আর জলের কিন্তু দরকার হয়। অ্যাডাল্ট সাইজের কোয়েলের ক্ষেত্রে যদি আমি খাঁচা সিস্টেমে চাষ করি, মানে কেজ সিস্টেমে যদি আমি চাষ করতে পারি, সেই জায়গাতে যেগুলো আমার জায়গার অভাব আছে, সেই জায়গাতে কেজ সিস্টেমটা খুবই উপযোগী। তো সেই ক্ষেত্রে আমরা 6টা কোয়েল পিছু 1 স্কোয়ার ফিট জায়গার জন্য কিন্তু সাফিসিয়েন্ট। আর যদি আমি ডিপ লিটার করে থাকি, মানে আমি ছেড়ে পালন করি, বর্গফুট জায়গাতেও 1 স্কোয়ার ফুট জায়গাতে আমি 4টে কোয়েল আমি পালন করতে পারি এরকমভাবে। পশ্চিমবঙ্গে সারা বছর বিভিন্ন ধরনের সবজির চাষ হয়। সবজি চাষ করে কৃষক বন্ধুরা ভালো উপার্জনও করেন। গরমকালে যে সমস্ত সবজির চাষ হয় তার মধ্যে অন্যতম হলো ঢেঁড়স। আজ আমরা যাব মালদা জেলার অমৃতি গ্রামে। এখানকার সবজি চাষি পুলক মণ্ডল, তিনি তার 1 বিঘা জমিতে দেশি প্রজাতির ঢেঁড়সের বীজ বপন শুরু করেছেন। প্রথমে সেচ দিয়ে 5 থেকে 6টা চাষ দিয়েছি। তারপরে 50 কিলো জৈব সার ফেলেছি, কেঁচো সার যেটা বলছে, আর এনপিকে মিক্সচার দিয়েছি 25 কিলো। সারটা দিয়ে চাষ করেছি, চাষ করে বিচনটা লাগাচ্ছি। তারপরে ভিন্ডি যে লাগাবো সেটা একটা দড়ি দিয়ে মেপে, সারি থেকে সারি হচ্ছে 18 ইঞ্চি, আর যেটা বিচনটা যেটা লাগাবো সেটা হচ্ছে আপনার 6 ইঞ্চি। কি পরিচর্যা করলে আমি বেশি মাত্রায় ফলনটা পাবো, এটা যদি আমার কৃষক বিশেষজ্ঞরা বলে দেন, তাহলে আমি খুবই উপকৃত হব।
জেলা উদ্যান পালন দপ্তরের সহ অধিকর্তা বাবাই দাস ঢ্যাঁড়স চাষের বিজ্ঞানসম্মত প্রযুক্তির বিষয়ে জানালেন। তিনি 1 বিঘা জমিতে ভেন্ডি চাষ শুরু করেছেন। তিনি যথেষ্ট ঠিকঠাকভাবেই সঠিক পদ্ধতি মেনেই চাষ শুরু করেছেন এবং এর পাশাপাশি অন্যান্য কৃষক ভাইও এখন ঢ্যাঁড়স চাষের জন্য জমি তৈরি করছে। ঢ্যাঁড়স চাষের জন্য বীজ বোনার সময় হচ্ছে বছরে 2 বার। প্রথমত বর্ষাতি ফসলের জন্য জ্যৈষ্ঠ আষাঢ় মাস এবং এই সময়ের ফসলের জন্য সেটা হচ্ছে মাঘ ফাল্গুন মাস। এছাড়া বর্তমানে নতুন উন্নত উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে অথবা সংকর জাতের ব্যবহারের মাধ্যমে সারা বছরই কিন্তু ঢ্যাঁড়স চাষ করা যেতে পারে। তো ঢ্যাঁড়স চাষের জন্য বীজ বোনার আগে বীজ যদি 1 রাত ভিজিয়ে রাখা হয় তাহলে সেই বীজ থেকে অঙ্কুর উদ্গম খুব ভালো হয় এবং তাড়াতাড়ি হয়। বীজ ভিজিয়ে নেওয়ার পর সেই বীজ অবশ্যই শোধন করে নেওয়া উচিত। শোধন করার জন্য বিভিন্ন রাসায়নিক ছত্রাকনাশক রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 2 গ্রাম প্রতি কেজি বীজের জন্য, অথবা জৈব বীজ ট্রাইকোডার্মা ভিরিডি 4 গ্রাম প্রতি কেজি বীজের জন্য, অথবা সিউডোমোনাস ফ্লুরেসেন্স 10 গ্রাম প্রতি কেজি বীজের জন্য ব্যবহার করতে পারেন। মাঘ ফাল্গুন মাসের জন্য বীজের পরিমাণটা হবে 2.5 থেকে 3 কেজি প্রতি বিঘার জন্য। আর যদি সংকর জাত ব্যবহার করেন তবে সেক্ষেত্রে সেই পরিমাণ অনেকটাই কম হয়, প্রায় 400 থেকে 500 গ্রামের কাছাকাছি। এবং জমি অবশ্যই বেলে দোআঁশ মাটি হবে এবং যাতে জমিতে জল না দাঁড়ায়। জমিতে 3 থেকে 4টি গভীর চাষ দিয়ে মাটির ঢেলা ভেঙে মই দিয়ে সমান করে নিতে হবে। যখন শেষবার চাষ দেওয়া হবে, শেষ চাষের সময় পর্যাপ্ত পরিমাণ রাসায়নিক সার ইউরিয়া 12 কেজি, সিঙ্গেল সুপার ফসফেট 50 কেজি এবং মিউরেট অফ পটাশ এটা হচ্ছে 12 থেকে 14 কেজি মূল সার হিসেবে ব্যবহার করা যেতে পারে বিঘা প্রতি। এর সাথে কার্বোফিউরান জাতীয় দানাদার কীটনাশক 3 কেজি প্রতি বিঘাতে মিশিয়ে দিতে হবে। জৈব সার হিসেবে ভালো মতো পচানো গোবর সার মোটামুটি 25 থেকে 30 কুইন্টাল প্রতি বিঘাতে ব্যবহার করা যেতে পারে। যদি কেঁচো সারকে ব্যবহার করেন সেক্ষেত্রে সে পরিমাণটা হবে তার 5 ভাগের 1 ভাগ। রাসায়নিক সার দেওয়া হবে শেষ চাষের সময়। তারপর জমি তৈরি করে সারিবদ্ধভাবে বীজ বোনা হবে। বীজ বোনার সময় প্রতিটা গর্তে 2টো করে বীজ বোনা হবে। যদি 2টো চারা হয় সেক্ষেত্রে সবল চারাটিকে রেখে দুর্বল চারাটিকে কেটে বাদ দেওয়া হবে। সেক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব হবে 1.5 ফিট এবং প্রতি সারিতে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব হবে 1 ফিট। এরপর গাছ থেকে চারা বের হলে শুরুর দিকে যান্ত্রিক উপায়ে নিড়ানি দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে এবং সার হিসেবে বীজ বোনার 25 থেকে 30 দিন পর একবার চাপান হিসেবে ইউরিয়া সার 12 কেজি প্রতি বিঘাতে এবং ঠিক তার আরও 1 মাস পর আরও 12 কেজি ইউরিয়া সার চাপান হিসেবে ব্যবহার করতে হবে এবং চাপান সার দেওয়ার পর অবশ্যই জলসেচ দিতে হবে। এইভাবে চাষ করলে 40 থেকে 50 দিনের মধ্যেই আপনার প্রথম ফল পাওয়া যাবে। সাধারণত দেখা গেছে ফল আসার 4 থেকে 5 দিনের মধ্যেই সেটি তোলার উপযুক্ত হয়। 5 থেকে 6 দিন পর ফলের মধ্যে আঁশের পরিমাণ অর্থাৎ ফাইবার যেটা বলি সেটা বাড়তে থাকে এবং 9 থেকে 10 দিন পর সেটি প্রায় খাওয়ার অনুপযুক্ত হয়ে যায়, স্বাভাবিকভাবে বাজার দর পাওয়া যায় না। এই জন্য যখন ফল আসবে একদিন অন্তর অন্তর ফল তুলতে পারেন। যদি এইভাবে বিজ্ঞানসম্মত উপায়ে আপনারা চাষ করেন তাহলে উন্নত দেশি জাতে প্রতি বিঘাতে 9 থেকে 10 কুইন্টাল ফলন আশা করতে পারেন। যদি সংকর জাত হয় সেক্ষেত্রে সেই পরিমাণটা অনেকটাই বেশি হয়, প্রায় 20 থেকে 22 কুইন্টাল প্রতি বিঘা। তো মাঘ ফাল্গুন মাসে এখন যে বীজ বোনা হচ্ছে এই ফসলে ফলন একটু কম হলেও এতে সুবিধা হচ্ছে রোগ পোকার আক্রমণ অনেকটা কম হয়। যেটা বর্ষাতি ফসল বা বর্ষাকালে যেটা করা হয় সেই ফসলে কিন্তু রোগ পোকার আক্রমণ অনেক বেশি হয়। ইয়েলো ভেন মোজাইক ভাইরাস, যেটাকে আমরা চলতি ভাষায় সাহেব রোগ বলে থাকেন, এটি ঢ্যাঁড়সের মারাত্মক ক্ষতিকারক রোগ। এই রোগ একটি ভাইরাস ঘটিত রোগ, কিন্তু এটি বাহিত হয় বিভিন্ন ভেক্টরের মাধ্যমে। এক্ষেত্রে ভেক্টর হচ্ছে সাদামাছি। এই রোগ যদি ক্ষেতে একবার দেখা যায় তাহলে কিন্তু গোটা ক্ষেত নষ্ট হয়ে যায়। গাছ আকার ছোট হয়, গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলন সেভাবে পাওয়া যায় না। ফল এলেও ফল কিন্তু ধূসর সাদা বা হালকা হলুদ রঙের ফল আসে, ফলের সাইজও কিন্তু যথেষ্ট ছোট হয়। তো এই রোগ প্রতিকার করতে গেলে গাছে প্রথম এই রোগের প্রকাশ দেখা যাওয়া মাত্র সেই গাছ মাটি থেকে শিকড় সহ তুলে দূরে কোথাও হয় পুঁতে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। এবং এই রোগ যার মাধ্যমে বাহিত হয় অর্থাৎ সাদামাছি, এই সাদামাছিকে কিন্তু কন্ট্রোল করতে হবে। তাই এই সাহেব রোগ আটকানোর জন্য চারা বের হওয়ার পরই ইনিশিয়ালি আপনারা একটা অন্তর্বাহী কীটনাশক প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে ইমিডাক্লোরোপিড, থায়োমেথক্সাম এই জাতীয় ওষুধগুলো আপনারা স্প্রে করতে পারবেন একদম শুরু থেকেই। আর ফল ছিদ্রকারী পোকা, তো এই পোকার আক্রমণও কিন্তু একদম শুরু থেকেই দেখা যায়। সেক্ষেত্রে এই ফল ছিদ্রকারী পোকার প্রতিহত করার জন্য
যে রাসায়নিক উপায় যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে ফ্লুবেন্ডামাইড 1 গ্রাম প্রতি 2 লিটার জলে গুলিয়ে স্প্রে করতে পারেন, অথবা স্পিনোস্যাট 1 ml প্রতি 2 লিটার জলে গুলিয়ে স্প্রে করতে পারেন। এসব যদি ঠিকঠাকভাবে করেন তাহলে অবশ্যই লাভবান হবেন। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। বর্ধমান জেলার ডাঙ্গাপাড়া সমুদ্রগড় থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন সাজিদ আলী মণ্ডল। তিনি ছাগল পালন করেন। তিনি ছাগলের বিজ্ঞানসম্মত খামার তৈরি করা ও প্রজননের বিষয়ে জানতে চেয়েছেন। আমাদের রাজ্যের পরিবেশে ছাগল পালন করতে হলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করা উচিত। ছাগল পালনকে লাভজনক করে তুলতে হলে বিজ্ঞানসম্মত উপায়ে খামার গড়ে তুলতে হবে। ভিজে বা স্যাঁতস্যাঁতে বাসস্থান হলে চলবে না। খামারের সবচেয়ে উঁচু অবস্থানে ছাগলের খামার তৈরি করতে হবে। ঘরটি লম্বালম্বি ও উত্তর দক্ষিণে হলে ভালো হয়। এতে সকাল ও বিকালে রোদের আলো এসে পড়বে। ঘরটি মাটি থেকে 3 ফুট উঁচুতে করতে হবে। যদি এ আকৃতির দোচালা বানানো হয় তাহলে মেঝে থেকে মাঝখানে ছাদের উচ্চতা 10 ফুট এবং 2 পাশে দেওয়ালের দিকে উচ্চতা 6 ফুট রাখতে হবে। টালি, খড় বা অ্যাসবেস্টাস দিয়ে ছাদ করা যেতে পারে। ছাদের নিচে পাটকাঠি বা বাঁশের দরমা দিয়ে একটা সিলিং বানিয়ে নিতে হবে। জানালার ব্যবস্থা রাখতে হবে এবং জানালাগুলো মুখোমুখি অর্থাৎ বিপরীতে দেওয়াল থাকবে যাতে বাতাস চলাচল করতে পারে। শীত ও বর্ষাকালে এই জানালা বন্ধ করার ব্যবস্থা রাখতে হবে। ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগল পালন করলে প্রতিটি প্রাণী পিছু 10 থেকে 12 ফুট জায়গা রাখতে হবে। বাচ্চা সহ মা ছাগলের দরকার 18 বর্গফুট জায়গা, আর গর্ভবতী ছাগলের জন্য আলাদা ঘর রাখতে হবে। একই রকম ভাবে পুরুষ ছাগলের জন্য আলাদা ঘর রাখার ব্যবস্থা করতে হবে। পুরুষ ছাগলকে খামারের মধ্যে ছেড়ে রাখলে অনিয়ন্ত্রিত প্রজনন ঘটে যেতে পারে। আর পুরুষ ও স্ত্রী ছাগলের মধ্যে যদি আত্মীয়তা থাকে তাহলে প্রজননের কাজে ব্যবহার করা যাবে না। এখন ছাগল পালনের এবং প্রজননের একটা বড় সমস্যা হলো পুরুষ ছাগলের অভাব। সুস্থ সবল ও ভালো চেহারার পুরুষ ছাগল পাওয়াই যায় না, কারণ পুরুষ ছাগল হলেই প্রাণীপালকেরা সেটিকে খাসি করে ফেলেন এবং মাংসের জন্য পালন করতে থাকেন। এদিকে নিকৃষ্ট মানের পুরুষ ছাগল দিয়ে প্রজনন করালে পরবর্তী প্রজন্মে ভালো বাচ্চা পাওয়া যায় না। এইভাবে ব্ল্যাক বেঙ্গল ছাগলের গুণমান ক্রমশ কমছে। এখন অবশ্য গরুর মতো ছাগলেরও কৃত্রিম প্রজনন করানো হচ্ছে। এক্ষেত্রে উৎকৃষ্ট মানের বীজ দিয়ে ছাগলকে প্রজনন করানো হচ্ছে। এ বিষয়ে জানতে আপনি আপনার এলাকার সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের রাজ্যে কৃষক বন্ধুরা ধান বা সবজি চাষ মনোযোগ দিয়ে করলেও ডাল শস্য চাষে তারা অবহেলা দেখিয়ে থাকেন। তাই ডাল শস্য উৎপাদনে আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি। এখন অবশ্য সরকারের তরফ থেকে অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে এর ফলন বাড়ানোর জন্য। তবে মসুরের পরিচর্যা ঠিকমতো না করলে নানা রকম রোগ পোকার কবলে পড়ে এই ডাল শস্যটি। মসুরের একটি পরিচিত রোগ হলো ঢলে পড়া। এই রোগটি হলে কৃষক বন্ধুরা কি করবেন, এছাড়াও মসুরের জমিতে এই সময় কি পরিচর্যা নিতে হয় সে বিষয়ে জানালেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাজু দাস। ফসল পর্যায়ে একবার অন্তত ডাল চাষ করলে কিন্তু আমাদের মাটি ভালো থাকবে। আর ডাল চাষ কিন্তু আগের থেকে একটু একটু করে কিন্তু বাড়ছে। ডাল চাষে কিন্তু আমরা এখনও পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি, কিন্তু ডাল চাষের সমস্যা কিন্তু বাড়ছে। ডাল চাষের ক্ষেত্রে বিশেষ করে যে আমাদের সবথেকে পশ্চিমবঙ্গে যে বেশি চাষ হয় সেটা হলো আমাদের লেন্টিল বা মুসুর। মুসুরের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আছে, রোগ পোকার সমস্যা, এবং মুসুর চাষের ক্ষেত্রে কিন্তু রোগের সমস্যা কিন্তু খুবই মারাত্মক। এবং মুসুর লাগানোর পর থেকে মুসুর কাটা অবধি কিন্তু বিভিন্ন রকম রোগ কিন্তু বিভিন্ন দশায় কিন্তু আক্রমণ করে। যখন চারা গজায় তখন দেখা যায় যে চারা কিন্তু মরতে শুরু করে। প্রথম 1 মাসের মধ্যে কিন্তু ব্যাপক হারে মরে। জমির প্রথমে 1-2 জায়গায় শুরু হয় এবং আস্তে আস্তে তারপরে পুরো এলাকা জুড়ে কিন্তু হয়। যতগুলো গাছ থাকা উচিত ততগুলো কিন্তু থাকে না, সেক্ষেত্রে কিন্তু ফলন কিন্তু অনেকটাই মার খায়। সুতরাং এই রোগটাকে কিন্তু আমরা কলার রট বা গোড়া পচা রোগ বলি। মাটি থেকে যদি শুকনো গাছটাকে যদি তুলি তাহলে দেখি কলার রিজিয়ানে কাণ্ড এবং শিকড় সংলগ্ন জায়গায় কিন্তু একটা বাদামি দাগ বা সেই জায়গাটা পচে নষ্ট হয়ে যায়। গাছ কিন্তু মাটি থেকে খাবার বা জল না পেলে কিন্তু এটা হয়। এবং মাটিতে যদি বেশি পরিমাণে জল বা বেশি পরিমাণে জো থাকে বা জল থাকে তাহলে কিন্তু এই রোগটার প্রাদুর্ভাব বেশি হয়। সুতরাং এই রোগটা প্রতিহত করার জন্য কিন্তু আমাদের সঠিক সময়ে আমাদের মুসুর লাগাতে হবে। অর্থাৎ মাটিতে কিন্তু খুব বেশি রস থাকা চলবে না। রোগটা মাটি বাহিত, মাটিতে যদি একটু
করে জৈব সার দেওয়া যায় তাহলে এই ভালো জীবাণুগুলো মাটিবাহিত রোগের বিরুদ্ধে আক্রমণ করে এবং যে সমস্ত খারাপ জীবাণুগুলোকে মেরে দেয়। রাসায়নিক সারের সাথে সাথে যদি আমরা অল্প অল্প করে জৈব সার ব্যবহার করি তাহলে কিন্তু মাটিবাহিত রোগের কিন্তু অনেকটা সুরাহা হবে। বীজ শোধন হলো বীজের টিকাকরণ। ডাল জাতীয় শস্যের ক্ষেত্রে আমরা কিন্তু রাইজোবিয়াম জীবাণু দিয়ে বীজ শোধন করব, রাসায়নিক ছত্রাকনাশক দিয়ে আমরা বীজ শোধন করব। তারপরে আমরা প্রতি কেজি বীজের জন্য 2 গ্রাম কার্বনডাজিম বা 3 গ্রাম ম্যাঙ্কোজেব 75% দিয়ে বীজ শোধন করতে পারি। আর এখন কিন্তু যদি টাইকোডার্মা, যদি ভালো মানের টাইকোডার্মা পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো কিন্তু ফল পাওয়া যাচ্ছে। বীজ শোধনের ক্ষেত্রে টাইকোডার্মা, ভালো মানের টাইকোডার্মা প্রতি কেজি বীজের জন্য 6 গ্রাম হিসাবে যদি তারা বীজে মাখিয়ে যদি জমিতে ফেলে এবং জমিতে যদি একটু জৈব সার থাকে তাহলে কিন্তু টাইকোডার্মা খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই গোড়া পচা বা কলা রট কিন্তু অনেকটা কমে যায়। আমরা তার 7 দিন পর আমরা যখন বীজটা লাগাতে যাব তখন কিন্তু রাইজোবিয়াম জীবাণু দিয়ে বীজ শোধন করতে হবে। তারপরেও যদি আমাদের জমিতে যদি কলা রট বা গোড়া পচা যদি শুরু হয় সেক্ষেত্রে আমরা যেখানে যেখানে গাছগুলো মরে যাচ্ছে সেই গাছগুলো অথবা তার আশপাশের মাটিটা আমাদের ছত্রাকনাশক দিয়ে আমাদের মাটিটা ভিজিয়ে দিতে হবে। এক্ষেত্রে দেখা গেছে খুব ভালো কার্যকরী আছে থায়োফ্যানেট মিথাইল 70% 1 গ্রাম এবং ক্লোরোথ্যানোলিল 75% 2 গ্রাম। এই ওষুধটা দুটো যদি একসাথে মিশিয়ে যেখানে গাছ মরছে সেখানে বা তার সংলগ্ন যদি কিছু মাটিটা ভিজিয়ে দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে ওই রোগটা কিন্তু ওখান থেকে আর অন্য গাছে কিন্তু আক্রমণ সেইভাবে করে না। সেক্ষেত্রে কিন্তু অনেকটা আমরা সুরাহা পাই। আর যদি তারপরেও যদি মরতে শুরু করার বেশি সংখ্যক হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলি 7 দিন পর পর এইটা কিন্তু স্প্রে করে যেতে হবে। আর এরপর আরেকটা যে রোগের যেটা আসছে সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ইদানিং আসতে শুরু করছে। এই রোগটা আমরা ধসা বলি। যখন গাছের ফুল আসে সেই সময় কিন্তু এই রোগটা আসতে শুরু করে। আর এক্ষেত্রে যদি একটু মেঘলা আবহাওয়া হয় এবং যদি একটু ঝিরঝির বৃষ্টিপাত হয় বা হিউমিডিটি বা আর্দ্রতা যদি একটু বেড়ে যায় তাহলে কিন্তু এই রোগটা আসে। এই রোগটা আসতে শুরু করলে যেটা রোগটা দেখা গেল আমার ক্ষেতে আসেনি কিন্তু অন্য কারোর ক্ষেতে এসছে, কিংবা এই রোগটা আসার সময় কিংবা এই সময় আবহাওয়াটা খুব খারাপ হয়েছে, মানে রোগ আসার উপযোগী হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আগাম সুরক্ষা ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে যেটা বলা হয় যে রোগটা যদি কৃষক বন্ধুর কোনো ক্ষেতের যদি 1-2 জায়গায় এসছে কিংবা পাশের কৃষক বন্ধুর ক্ষেতে আসে কিংবা আবহাওয়া খুব খারাপ হয় সেক্ষেত্রে আমরা বলি ম্যাঙ্কোজেব 75% প্রতি লিটার জলে 2.5 গ্রাম হারে কিন্তু যদি আমরা স্প্রে করে দিই তাহলে কিন্তু এই রোগটা একটা আগাম সুরক্ষা ব্যবস্থা হিসাবে কিন্তু এই রোগটা অনেক কম আসে কিংবা প্রায় আসে না। তারপরেও যদি এই রোগটা আসে জমিতে তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে ক্লোরোথ্যানোলিন 75% প্রতি লিটার জলে 2 গ্রাম অথবা ক্যাপ্টেন হেক্সাকোনাজলের একটা মিশ্রণ আছে যেটা প্রতি লিটার জলে 1 মিলিলিটার হারে, এই দুটোর যে কোনো একটা যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু এই রোগটা কিন্তু অনেকটা কমে যাবে। আর রোগ যদি তারপরেও বাড়ে তাহলে আমরা 10 দিন পর আরেকটা স্প্রে করতে বলি। এবং তারপরেও যদি রোগটা যদি মনে হয় যে হাতের বাইরে চলে যাচ্ছে এবং আবহাওয়া খুবই খারাপ আছে সেক্ষেত্রে আমরা টেবুকোনাজল 50% এবং টাইফক্সিমিন 25% প্রতি লিটার জলে 1/2 গ্রাম বা অর্থাৎ 10 লিটার জলে 5 গ্রাম হারে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু এই রোগটা থেকে কিন্তু আমরা একদম প্রতিহত করতে পারবো এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের ফসল কিন্তু খুব বেশি ক্ষতি হবে না। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।